জঙ্গলের মাঝে পরিত্যক্ত পুরনো এক স্কুল, যেখানে গত ৮ বছর মানুষের কোনো আনাগোনা নেই। হঠাৎ একদিন এক চাইল্ড সাইকোলজিস্ট তার ডেভেলপার স্বামীর সাথে স্কুলটাকে রিডেভেলপ করার উদ্দেশ্যে গ্রামে আসে। দিনের আলোতে সব ঠিক মনে হলেও অন্ধকার নামতেই সাধারণ এই স্কুলের রূপ বদলে পরিণত হয় বিভৎস এক ভূতের আড্ডাখানায়, যেখানে একবার আসা তো যায় কিন্তু নেই কোনো ফেরার পথ। এই পরিবার ফেসে যায় ভয়ানক এক আত্মার জালে। ৮ বছর আগে কি এমন হয়েছিল এই জঙ্গলে যে রাতারাতি এই স্কুল আর তার আশেপাশের সব গ্রাম একদম মানুষ শূন্য হয়ে যায়? এটা কি অতীতের কোনো পাপের ফল নাকি কোনো অভিশাপের ফল? এমনই এক হরর, থ্রিলার, মিস্ট্রি আর ড্রামায় ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব ভূমিকা। সময়টা রাত ৯:৩০। বিন্দু হঠাৎ খেয়াল করে তার শাশুড়ি বাড়ির মেইন দরজা খুলেই কোথায় যেন চলে গেছে। বিন্দু গর্ভবতী হওয়ায় অনেক কষ্টে রান্নাঘরে এসে দেখে তার শাশুড়ি চুলায় দুধ জ্বালে বসিয়েই কোথায় যেন চলে গেছে। তাড়াতাড়ি চুলা বন্ধ করে নিজেকে বলে, একদিকে আমার শাশুড়ির কোনো খোঁজ নেই আর অন্যদিকে আমার স্বামী আমাকে এখন একটা কলও দিল না। বলেই স্বামী কৃষ্ণাকে কল করে। কৃষ্ণা কল রিসিভ করতেই বিন্দু জিজ্ঞেস করে, তুমি কোথায়? কৃষ্ণা বলে, আমি গাড়ি চালাচ্ছি। বিন্দু বলে, সিট বেল্ট পরেছো তো? স্ত্রীর কথা শুনে কৃষ্ণা তাড়াতাড়ি সিট বেল্টটা পরে নেয়। এই একটা কথাই তার কেন যেন কখনোই মনে থাকে না। তারপরও সেটা বিন্দুকে বুঝতে না দিয়ে কৃষ্ণা বলে, আমি কি কখনো সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালাই নাকি? বিন্দু কথা বলতে বলতে ধীরে ধীরে বাসার ছাদে উঠে শাশুড়িকে খুঁজতে থাকে, কিন্তু সেখানেও তাকে পায় না। তাই সে একটা চেয়ারে বসে পড়ে। হঠাৎ একটা গাড়ি খুব জোরে ক্রস করে গেলে কৃষ্ণা কোনো মতে গাড়িটা সামলে বিন্দুকে বলে, ছোট ভাইয়ের জন্য যে মেয়েটার বিয়ের সম্বন্ধ এসেছিল, কথা শেষ করার আগেই হঠাৎ একটা ট্রাক এসে কৃষ্ণার গাড়ির ধাক্কা মেরে উল্টে দেয়। কৃষ্ণা রক্তাক্ত অবস্থায় গাড়ির মধ্যেই পড়ে থাকে। বিন্দু এত জোরে শব্দ শুনে প্রচুর ঘাবড়ে অস্থির হয়ে তার শাশুড়িকে ডাকতে থাকে আর ফোনের মধ্যে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে, তুমি ঠিক আছো তো? কিন্তু কৃষ্ণা আর কোনো উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। সাইকিয়াট্রিস্ট স্যাম একটা বাচ্চা ছেলের কাউন্সেলিং করাচ্ছে। ছেলেটার মা স্যামকে বলে, ও তো আপনি ছাড়া বাসার কারোর কথাই শোনে না। বলেই কান্না করতে শুরু করে। স্যাম বলে, আপনি কান্না করবেন না, আপনাকে কাউন্সেলিং করানো উচিত। আমরা শুধু যে এক্সারসাইজ গুলো করতে বলেছি সেগুলো ওকে দিয়ে করাবেন, তাহলেই হবে। অন্যদিকে সিদ্ধুকে আরেকজন সাইকিয়াট্রিস্ট কাউন্সেলিং করাচ্ছে। সিদ্ধুকে দিয়ে মা বাবা ডাক শেখানোর চেষ্টা করছে, কিন্তু সিদ্ধু কোনো কথাই ঠিকভাবে উচ্চারণ করতে পারছে না। এদিকে গায়ত্রী অনেকক্ষণ ধরে গৌতমের আসার অপেক্ষা করছে। গৌতম গাড়ি নিয়ে এসে গায়ত্রীকে পিক করে নেয়। স্যাম তখন তার ছেলে সিদ্ধুকে নিয়ে ডক্টরের সাথে কথা বলে। তাকে দেখে বোঝাই যাচ্ছে সে ছেলেকে নিয়ে খুব চিন্তিত। ডক্টর জানায়, আমি রিপোর্ট দেখেছি, ওর ভোকাল কর্ডে কোনো সমস্যা নেই। আমার কাছে তো এটা টিপিক্যাল সোশ্যাল নেটওয়ার্ক ডিস্টার্ব সিনড্রোম মনে হচ্ছে। আর এটা তো আজকাল খুবই কমন, তুমি তো জানোই। অনেক সময় বাচ্চাদের উপর স্কুলের একটা প্রভাবও পড়ে। স্যাম বলে, পুরো 1 বছর হয়ে গেল সিদ্ধু একটা শব্দ উচ্চারণ করেনি। আমাদের চেন্নাই থেকে এখানে আসার কারণও এটাই। এদিকে অদিতি রাস্তার পাশে দাঁড়িয়ে মেকআপ করতে ব্যস্ত। গৌতম এসে গাড়ি থামালে অদিতি গাড়িতে উঠে পড়ে। এরপর 3 জন মিলে স্যাম আর সিদ্ধুকে পিক করতে আসে। গাইডটি গাড়ি থেকে নেমে ছুটে স্যামের কাছে এসে স্যামকে জড়িয়ে ধরে। বোঝাই যাচ্ছে এরা খুবই ক্লোজ ফ্রেন্ড। এরপর সকলে মিলে রওনা দেয়। গাইডটি তার বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছে। ঠিক তখনই গৌতমের কাছে মিনিস্টারের কল আসে। গৌতম তাড়াতাড়ি গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে কিছুটা দূরে গিয়ে কল রিসিভ করে। কল রিসিভ করতেই মিনিস্টার বলে, তুমি কাজ কবে শুরু করছো? গৌতম বলে, এই তো আগামী সপ্তাহে আমার কাজ শুরু করে দিব। বিদেশ থেকে যে আর্কিটেক্টের আসার কথা ছিল সেও চলে এসেছে। মিনিস্টার বলে, তুমি এখানে পরিবার নিয়ে থাকবে, সব ব্যবস্থা করে ফেলেছো তো? গৌতম বলে, সবই ঠিক আছে, কিন্তু পলিউশন ডিপার্টমেন্ট আর ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন তো শুধু শুধু ঝামেলা করার চেষ্টা করছে, আপনি ওদের কিছু একটা ব্যবস্থা করুন। মিনিস্টার বলে, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। গৌতম বলে, আর বিদ্যুৎ লাইনের ব্যবস্থা হয়ে গেলে কাজটা দ্রুত শুরু করতে পারতাম। মিনিস্টার বলে, ঠিক আছে, আমি 2-1 দিনের মধ্যেই বিদ্যুতের ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু সময় মতো কাজ যেন শেষ হয়। গৌতম বলে, আপনি চিন্তা করবেন না, আমি সময়ের আগেই কাজ শেষ করে দিব। বলেই ফোন রেখে গাড়িতে বসে। গাড়ি চালিয়ে কিছুটা দূরে আসতেই তারা পুরনো সেই স্কুলের কম্পাউন্ডারকে দেখতে পায়। গৌতম বলে, তুমি আমাদের সাথে গাড়িতেই বসো। লোকটা তার সাইকেল রেখে তাদের সাথে গাড়িতে ওঠে। স্কুলের মেইন দরজার সামনে গৌতম গাড়ি থামাতেই লোকটা গাড়ি থেকে নেমে গেটটা খুলে দেয়। তারপর সবাই মিলে স্কুলের ভেতরে ঢোকে। ভেতরে ঢুকতেই দেখা যায় চারপাশে শুধু সবুজ গাছে ভরা, আর তার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পুরনো এক স্কুল বিল্ডিং। গাড়িতে তো সুন্দর স্কুল দেখে মুগ্ধ হয়ে বলে, এত সুন্দর এরিয়া
আর সেই জামানায় এরকম মজবুত ডিজাইনে বানানো স্ট্রাকচার আজকাল তো দেখাই যায় না। আমার প্ল্যান হলো এই গাছপালার এরিয়াটাকে এরকমই রেখে বিল্ডিং গুলো মেরামত করা। গৌতম বলে এই পুরনো বাড়িগুলোতে ডালপালার শিকড় বেরিয়ে একদম বাজে অবস্থা করে ফেলেছে, তাই আমি ভাবছি পুরো এরিয়াটা ক্লিন করে এখানে 500 বাড়ি বানাবো। এমনটা এই এরিয়াতে আর কেউ এখনো বানাতে পারেনি। আমিও অবশ্য তোমার মতো পাওয়ার রিসোর্স নিয়ে একটু ঘাটাঘাটি করছি। গাইডটি বিরক্ত হয়ে বলে, তুমি 2-4টা লাইন পড়ে যা খুশি তাই বলবে তা তো হয় না। টাকার জন্য যে কোনো প্রজেক্টের কাজ নিয়ে নিবে, আবার কোনো কিছু না ভেবেই আমার নামটা প্রজেক্টে অ্যাড করে দিলে যেন তুমি সেফ থাকো, তাই না? এসব কথা বলতে বলতেই গাড়ির স্টাফ কোয়ার্টারের সামনে পৌঁছায়। গৌতম গাইডটিকে বলে, তোমার বাবার মতো আমার বাবা আমার জন্য কোটি টাকার সম্পদ রেখে যায়নি। যখন আমি ইনকাম করব তখন আমার ছেলে তোমার মতো ভাব নিয়ে কথা বলতে পারবে। বলেই গৌতম রেগে গাড়ি থেকে নেমে যায়। গাইডটিও গৌতমের পিছু পিছু গাড়ি থেকে নেমে বলে, এসব প্রজেক্ট করে তুমি কি ভাবছো যে তোমার ছেলের অনেক বড় কোনো উপকার করছো? যখন ভবিষ্যতে তোমার ছেলেকে অক্সিজেনটাও কিনে নিয়ে নিঃশ্বাস নিতে হবে তখন বুঝবে কেমন লাগবে। তখন সিদ্ধু উল্টা তোমাকেই গালি দিবে। দেখো না, তোমাদের মতো লোকদের জন্যই এখন আমাদেরকে বিশুদ্ধ পানিটাও কিনে খেতে হয়। স্যাম গাড়ি থেকে নেমে গাইডটিকে শান্ত করতে থাকে। গৌতম এসে স্যামকে বলে, জানো ছোটবেলা থেকেই আমি আর গায়ত্রী কত ভালো বন্ধু। গায়ত্রী বিরক্ত হয়ে স্যামকে বলে, আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমাকে এই গৌতমের সাথে পরিচয় করিয়ে দেওয়া। বলেই গায়ত্রী আর গৌতম স্টাফ কোয়ার্টারের দিকে যেতে থাকে। স্যাম সিদ্ধু আর অদিতিকে নিয়ে কোয়ার্টারের ভেতরে যায়। গায়ত্রী আর গৌতম পুরো এরিয়ার স্ট্রাকচার নিয়ে কাজ করছে। এদিকে কম্পাউন্ডার ধর্মা সিদ্ধুকে নিয়ে চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছে। কাজ শেষে স্যাম আর গায়ত্রী হাঁটতে বের হয়। গায়ত্রী সিদ্ধুর কথা না বলার ব্যাপারে জিজ্ঞেস করলে স্যাম বলে, বিট্টু যদি ওর নানা নানির কাছে থাকতো তাহলে হয়তো এমনটা হতোই না। গায়ত্রী বলে, ওই ঘটনার পরে তুমি তোমার বাবা মায়ের সাথে আর যোগাযোগ করনি? স্যাম বলে, আমার পরিবার অন্যান্য পরিবারের মতো না। গায়ত্রী বলে, আসলে কেউ যদি একবার টাকা ইনকাম করা শিখে যায় তাহলে তার আর কারো কথায় কিচ্ছু যায় আসে না। স্যাম বলে, আমি সেই জন্যই গৌতমকে সাপোর্ট করার চেষ্টা করছি। আর আমাদের জন্য সব থেকে পজিটিভ সাইড হলো এই কন্ট্রাক্টটা পাওয়া। গৌতম আর অদিতি বসে বসে খাবার খেতে খেতে গল্প করছে। গায়ত্রী আর স্যাম সিদ্ধুর সাথে সময় কাটাচ্ছে। হঠাৎ গৌতম সেদিক থেকে যাওয়ার সময় দেখে ধার্মা ছেদলা পোড়া দেওয়ালে জড়ানো শিকড় ধরে কি যেন একটা ভাবছে। গৌতম ধার্মাকে ধমক দিয়ে বলে, সময় কত হলো দেখেছো? একটু পরে অন্ধকার হয়ে যাবে, তাড়াতাড়ি জেনারেটর অন করো। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। গৌতম কিছু জরুরি কাজে শহরের দিকে যেতে গেলে ধার্মা গৌতমকে থামিয়ে বলে, চলেন, আমাকে আপনার সাথে নিয়ে চলেন, জেনারেটরের তেল কিনতে হবে। গৌতম গাড়ি একসাথে দিতে বলে, 2-1 দিনের মধ্যেই কারেন্ট চলে আসবে, তাই আর চিন্তা নেই। এদিকে সন্ধ্যা হয়ে গেছে। স্যাম সিদ্ধুকে ঘরের ভেতরে নিয়ে আসে। এদিকে গায়ত্রী ফোনে তার এক পুরনো বন্ধু কৃষ্ণার সাথে কথা বলছে। কৃষ্ণার নাম শুনে অদিতি বলে, আরে কৃষ্ণা তো ভাইয়ের খুব ভালো বন্ধু ছিল, প্রায় আমাদের বাসায় আসতো, অনেক হ্যান্ডসামও ছিল। গায়ত্রী অদিতির মুখ থেকে এমন কথা শুনে বলে, এখন কিন্তু কৃষ্ণার বিয়ে হয়ে গেছে। অদিতি বলে, তাতে কি, ওকে বলো না ও একটা রিসেন্ট ছবি দিতে। গায়ত্রী প্রথমে মানা করলেও অদিতির বারবার বলাতে শেষমেশ গায়ত্রী বলে, ঠিক আছে, আমরা বরং আমাদের একটা ছবি আগে পাঠাই, তারপর সে নিজেই তার ছবি দিবে। যেই কথা সেই কাজ। গায়ত্রী আর অদিতি একটা সেলফি তোলে। গায়ত্রীর সেলফিটা কৃষ্ণাকে সেন্ড করে বলে, এবার তুমি তোমার একটা ছবি পাঠাও। কৃষ্ণা রিপ্লাই দিয়ে বলে, আমার ছবি তো তোমার ফোনেই আছে। গায়ত্রী বেশ অবাক হয়ে বলে, কৃষ্ণার ছবি আমার কাছে কিভাবে থাকবে? তবুও শিওর হওয়ার জন্য ফোনের গ্যালারিতে কৃষ্ণার ছবি খুঁজতে থাকে। ঠিক তখনই আবারও মেসেজ আসে, ফোনের গ্যালারিতে না, তুমি যে ছবিটা আমাকে পাঠিয়েছো সেই ছবিতেই আমাকে দেখতে পাবে। এমন কথা শুনে অদিতি বেশ ভয় পেয়ে যায়। অদিতি তাড়াতাড়ি পেছনে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। গায়ত্রী বিরক্ত হয়ে বলে, এসব কি উল্টাপাল্টা কথা বলছে। তখনই আবারও মেসেজ আসে, তুমি যখন এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিবে তখনই তুমি আমাকে দেখতে পাবে। অদিতি ভয়ে ফোনটা হাতে নিয়ে ছবিটা জুম করে দেখতে থাকে। গায়ত্রী ভালো করে দেখে বলে, এখানে যদি শুধু তুমি আর আমি থাকি তাহলে সেলফিতে এই মানুষটাকে। অদিতি তো ভয়ে চিৎকার করে ফোনটা ছুঁড়ে ফেলে গায়ত্রীকে জড়িয়ে ধরে। অদিতির চিৎকার শুনে স্যাম সিঁড়ি উপরে অদিতির রুমে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? গায়ত্রী ফোনটা মাটি থেকে তুলতে তুলতে বলে, ভয় পেয়ে আমার ফোনটাই ভাঙবে নাকি? স্যাম জিজ্ঞেস করে, আরে হয়েছেটা কি? গায়ত্রী স্যামকে কৃষ্ণার অদ্ভুত মেসেজগুলো দেখায়। ছবিটা দেখে স্যাম বলে, আরে বোকার দল, এই ছায়া তো ওই ফুলদানির জায়গাটা অন্ধকার হওয়ার জন্য এমন মনে হচ্ছে, তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ। ঠিক তখনই মেসেজ আসে, তোমরা অন্য কারো কথায় কান দিও না। গায়ত্রী অবাক হয়ে বলে, ও কি করে জানলো আমি তোমার সাথে কথা বলছি? স্যাম বিরক্ত হয়ে বলে, গৌতমের বন্ধু যেহেতু তাহলে তো গৌতমের মতোই হবে, তাই না? তুমি আর মেসেজ রিপ্লাই দেওয়া বন্ধ করো। তোমার এসবের জন্য অদিতি ভীষণ ভয় পাচ্ছে। স্যামের কথা শুনে গায়ত্রীও ভেবে নেয় সে হয়তো একটু বেশিই ভাবছে। গৌতমের স্টাফ কোয়ার্টারে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। দরজা নক করার আগেই ইনহেলারটা নিয়ে নেয়। স্যাম গৌতমকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে দরজা খুলে দেয়। গৌতমকে দেখে
কিছুটা অন্যমনস্ক আর বেশ চিন্তিত মনে হচ্ছে। স্যাম ধর্মার কথা জিজ্ঞেস করে গৌতম বলে ধর্মা তার সাইকেল আনতে গেছে। গৌতম হুট করেই সিঁড়িতে বসে পড়ে। গৌতমকে এমন অসুস্থ দেখে গায়ত্রী দৌড়ে পানি গরম করতে যায়। এদিকে অদিতি আর সিদ্ধু সোফায় বসে আছে। গায়ত্রী গরম পানি করে আনলে গৌতম পানিটা খেয়ে বেশ শান্ত গলায় বলে, আমাদের বন্ধু কৃষ্ণা গতকাল রাতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কৃষ্ণা তার স্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছিল। তার স্ত্রী এখন 9 মাসের প্রেগনেন্ট। এই খবর শুনে অদিতি কান্না শুরু করে দেয়। গায়ত্রীও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। গৌতম অবাক হয়ে অদিতিকে বলে, তুমি তো কৃষ্ণাকে চেনো না, তাহলে কান্না করছো কেন? গায়ত্রী বলে, কৃষ্ণা গত 1 ঘন্টা ধরে আমাদেরকে অদ্ভুত সব মেসেজ করে যাচ্ছে। মেসেজে বললো সে নাকি আমাদের সাথে এখানেই আছে। স্যাম গায়ত্রীকে শান্ত করে বলে, এমনও তো হতে পারে কেউ হয়তো অ্যাক্সিডেন্ট স্পট থেকে কৃষ্ণার ফোনটা খুঁজে পেয়েছে, মেয়ের আইডি দেখে তোমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে। গৌতম অবাক হয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এখানে নেটওয়ার্ক পাবে কিভাবে? গত 8 বছর ধরে কোনো টাওয়ারেই সিগন্যাল নেই। স্যাম বলে, স্যাটেলাইট সিগন্যাল দিয়ে তো নেটওয়ার্ক পাওয়া যেতে পারে, তাই না? মাঝে মাঝে তো এমন হয় না যে নেটওয়ার্ক দুর্বল হয়ে গেলে অটোমেটিক স্যাটেলাইটে কানেক্ট হয়ে যায়? গৌতম সিঁড়ির উপরে উঠতে গিয়েও হঠাৎ পেছনে ঘুরে বলে, স্যাম যা বলছে সেটা ঠিকও হতে পারে। গায়ত্রী, তুমি নম্বরটা ব্লক করে ফোন সুইচ অফ করে দাও। অদিতি আর গায়ত্রী মুখে কিছু না বললেও বেশ ভালোই ভয় পেয়েছে। রাতে সকলে ডাইনিং টেবিলে খেতে বসেছে। গায়ত্রী বলে, আমরা কাল কৃষ্ণার স্ত্রীর সাথে দেখা করতে গেলে কেমন হয়? ঠিক তখনই গায়ত্রীর ফোনে আবারও মেসেজের নোটিফিকেশন আসে। গৌতম বিরক্ত হয়ে বলে, তোমাকে না বলেছিলাম ফোনটা অফ করতে? গায়ত্রীর ভীষণ ভয় পেয়ে কাপা কাপা হাতে প্যান্টের পকেট থেকে কিছু একটা বের করে দেখিয়ে বলে, এই যে ফোনের ব্যাটারি। সাথে সাথে অদিতি ভয়ে গায়ত্রীকে জড়িয়ে ধরে, কারণ ব্যাটারি ছাড়া ফোন তো চলাই সম্ভব না, আর মেসেজ তো দূরের কথা। এবার গৌতমও বেশ চিন্তায় পড়ে যায়। গৌতম ভয়ে ভয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গায়ত্রীর ফোনের কাছে আসে। কাপা কাপা হাতে ফোনটা হাতে নিতেই যাবে, ঠিক তখনই পুরো স্টাফ কোয়ার্টারে বিদ্যুৎ চলে যায়। অদিতি ভয়ে জোরে চিৎকার করতে থাকে। স্যাম অদিতিকে শান্ত হতে বলে। গৌতম একটা চার্জার লাইট অন করে গায়ত্রীর ফোনটা হাতে নিয়ে নিচে নামে। ডাইনিং টেবিলের উপরে লাইটটা রেখে গায়ত্রীকে ফোনটা এগিয়ে দিলে গায়ত্রী ফোনটা হ্যাচকার টান মেরে ফেলে দিয়ে বলে, আমি এই ফোন হাতে নিব না। অদিতি ভয়ে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলে, চলো আমরা এখান থেকে চলে যাই। সিদ্ধকে গায়ত্রী কোলে দিয়ে স্যাম গৌতমকে বাইরে নিয়ে এসে বলে, দেখো এসব জিনিসে আমিও বিশ্বাস করি না, কিন্তু এখানে যা হচ্ছে তাতে আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। গৌতম বলে, 2 দিনের মধ্যেই মিনিস্টারকে পুরো প্রজেক্টের স্ট্রাকচার জমা দিতে হবে। স্যাম বলে, দেখো আমাদেরকে আগে ওদের সেফটির কথা ভাবতে হবে। ভয় মানুষকে অনেক দুর্বল করে দেয়। গৌতম ভেবে বলে, তুমি ঠিকই বলেছো, ওদের ব্যাগ প্যাক করতে বলো। সবাই নিজেদের জিনিসপত্র প্যাক করে গাড়িতে বসে, কিন্তু গৌতম কোনোভাবেই গাড়ি স্টার্ট করতে পারে না। গৌতম তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে কি হয়েছে চেক করতে চায়। ঠিক তখনই বাসার ভেতর থেকে ফোনে আবারও মেসেজের নোটিফিকেশনের আওয়াজ আসতে থাকে। অদিতি ভয়ে চিৎকার করে ওঠে। স্যাম আর গায়ত্রী অদিতিকে শান্ত করার চেষ্টা করতে থাকে। গৌতম গাড়ি চেক করে আবার স্টার্ট দিতে গেলে আবারও একই ঘটনা ঘটে। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে স্টাফ কোয়ার্টারের ভেতরে যাওয়ার সময় সবাইকে বলে, তোমরা এখানেই থাকো, আমি এখনই আসছি। তখনও একের পর এক মেসেজ আসতেই থাকে। অদিতি কাঁদতে কাঁদতে বলে, আমার ভীষণ ভয় করছে। এদিকে গৌতম সাহায্যের জন্য ল্যান্ডলাইন থেকে কাউকে কল করতে গেলে দেখে ল্যান্ডলাইনের তার কাটা। তাই এবার বাধ্য হয়ে স্টাফ কোয়ার্টারের বাইরে এসে স্যামকে ডাকে। স্যাম গাড়ি থেকে নেমে গৌতমের কাছে আসতেই গৌতম বলে, আমি সব রকম ভাবে চেষ্টা করেছি, কিন্তু আমাদের পক্ষে এখান থেকে যাওয়া অসম্ভব, তাই সবাইকে নিয়ে ভেতরে চলো। স্যাম এবার সত্যি সত্যিই ভয় পাচ্ছে। স্যাম গাড়ির কাছে এসে অদিতি আর গায়ত্রীকে বলে, গৌতম সবভাবে ট্রাই করেছে, বাড়ির ল্যান্ডলাইনও কাজ করছে না, আমরা চাইলেও এখানে ট্যাক্সি ডাকতে পারবো না, তাই আমাদেরকে বাড়ির ভেতরে যেতে হবে। গায়ত্রী জিজ্ঞেস করে, এটা ছাড়া কি আর কোনো রাস্তা নেই? স্যাম বলে, না, সবাইকে নিয়ে ভেতরে চলো। বাধ্য হয়ে গায়ত্রী সিদ্ধকে নিয়ে গাড়ি থেকে নামে। অদিতি কাঁদতে কাঁদতে গৌতমকে বলে, চলো না আমরা পায়ে হেঁটেই চলে যাই। গৌতম তার ছোট বোন অদিতির কাছে এসে বলে, এখান থেকে 15 কিলোমিটার পর্যন্ত শুধু ঘন জঙ্গল, কোনো জঙ্গলি জানোয়ার আক্রমণ করলে তোমার হাড়গোড়ও খুঁজে পাওয়া যাবে না। অদিতি তবুও যেতে না চাইলে গৌতম জোর করে অদিতিকে গাড়ি থেকে নামিয়ে নেয়। অদিতি তাও জোরাজোরি করলে গৌতম রেগে বলে, ঠিক আছে, তুমি যদি আসতে না চাও তাহলে এখানে থেকেই মরো, বলেই অদিতিকে ফেলে গেস্ট হাউসের ভেতরে চলে যায়। স্যাম মোমবাতি জ্বালিয়ে বলে, তোমরা সবাই রিয়াক্ট কেন করছো? আমি মানছি এখানে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে, কিন্তু ও তো শুধু আমাদেরকে মেসেজই করছে, আর তো কোনো কিছু করছে না। আমরা মেসেজটা কি সেটা না দেখেই এত রিয়াক্ট করছি। ওর কিছু বলার থাকলে সেটা তো আমাদেরকেই বলবে,
তাই না? গৌতম বলে স্যাম তো ঠিকই বলেছে। গায়ত্রী বলে এবার একটু বেশি হয়ে যাচ্ছে না? যে মেসেজ দিচ্ছে সে আমাদের মরে যাওয়া বন্ধু কৃষ্ণা। স্যাম গৌতমকে ডাইনিং টেবিলের উপর থেকে ফোনটা আনতে বলে। গৌতম ফোন আনতে গেলে অদিতি বাড়ির ভেতরে আসে। গৌতম ফোনটা নিয়ে এসে গায়ত্রীর হাতে দেয়। গায়ত্রী মেসেজ ওপেন করে দেখে মাউন্ট স্কুজিয়ান স্কুল, এই একটা মেসেজই বারবার এসেছে। গায়ত্রী এই মেসেজ দেখে বলে আমার যতদূর মনে পড়ে 9 থেকে 10 বছর আগে কোনো একটা দুর্ঘটনা ঘটেছিল। গৌতম বলে জানো এই স্কুলটা কোথায়? গায়ত্রী এবার কিছু একটা আঁচ করতে পারে। তার মানে এই 4 জন যে স্কুলের কনস্ট্রাকশনের কাজ করতে এসেছে মেসেজে সেই স্কুলের ব্যাপারেই বলা হচ্ছে। অদিতি গায়ত্রীকে জিজ্ঞেস করে স্কুলটা কোথায়? অদিতি ভয় পাবে বলে গায়ত্রী বলে তা তো জানি না। স্যাম রেগে গৌতমকে বলে তুমি কিছু না জেনে কন্ট্রাক্টটা কেন নিতে গেলে? গৌতম বলে এখন এসব ভাবার সময় না। গায়ত্রী জিজ্ঞেস করে এই কন্ট্রাক্টের সাথে কৃষ্ণার কোনো সম্পর্ক আছে? গৌতম বলে না তো। স্যাম বলে তাহলে তুমি ওকে জিজ্ঞেস করে নাও। গায়ত্রী কৃষ্ণাকে মেসেজ পাঠায়। অনেকক্ষণ অপেক্ষা করার পরও কোনো রিপ্লাই না আসলে গায়ত্রী বলে হয়তো ও চলে গেছে। গৌতম বিরক্ত হয়ে বলে ব্যাটারি ছাড়াই মোবাইল চলছে আর তুমি বলছো সে চলে গেছে? স্যাম বলে কৃষ্ণা এই রহস্যের ব্যাপারে আমাদেরকে কেন বলছে, তাও আবার যখন আমরা এখানে আসলাম তখন? গৌতম বলে হয়তো আমাদের মাধ্যমে কোনো কিছু খোঁজার চেষ্টা করছে। স্যাম বলে হয়তো স্কুলের লাইব্রেরিতে আমরা এই প্রশ্নের কোনো উত্তর পেতে পারি। গৌতম টর্চ হাতে স্কুলের লাইব্রেরি চেক করতে যায়। পা দিয়ে লাথি মারতেই দরজাটা খুলে যায়। এদিকে স্যাম বাকিদেরকে নিয়ে স্টাফ কোয়ার্টারের উপরতলায় চলে আসে। সেখানে গিয়ে এই রহস্যের ব্যাপারে কোনো ক্লু খোঁজার চেষ্টা করতে থাকে। অদিতি রেগে বলে তোমরা কি ঠিক করেছো যে এখানেই থাকবে? তোমরা কেউ না গেলে আমি কিন্তু একাই চলে যাব। বলেই চলে যেতে গেলে গায়ত্রী অদিতিকে আটকানোর জন্য বলে দেখো বাইরে অনেক বিপদ হতে পারে। অদিতি বের হতে হতে বলে এখানে থাকার থেকে বাইরে গিয়ে মরাটাই ভালো, বলেই বেরিয়ে যায়। স্যাম গায়ত্রীকে অদিতির কথা জিজ্ঞেস করলে গায়ত্রী বলে ও চলে গেছে। স্যাম বলে শোনো ও ড্রামা আমি খুব ভালো করে জানি, 2-1 মিনিট বাইরে ঘুরে এরপর ভয়ে নিজেই চলে আসবে। গৌতম স্কুলের লাইব্রেরি থেকে কিছু পুরনো কাগজপত্র খুঁজে সেগুলো নিয়ে আবারও গেস্ট হাউসের দিকে যেতে থাকে। আর অন্যদিকে অদিতি হাঁটতে হাঁটতে প্রায় মেন গেটের কাছে চলে এসেছে। একবার বাইরের বিয়ে যেতে গিয়েও ভয়ে গেটের ভিতরে ঢুকে পড়ে। অনেকক্ষণ দাঁড়িয়ে আবারও সেই মোবাইলের কথা ভেবে একাই গেট খুলে বেরিয়ে জঙ্গলের মাঝে হাঁটতে শুরু করে। গৌতম গেস্ট হাউস এসে জিজ্ঞেস করে অদিতি কোথায়? গায়ত্রী বলে আমি ওকে অনেক বুঝিয়েছি কিন্তু তারপরও অদিতি চলে গেছে। গৌতম অদিতিকে খুঁজতে চলে যায়। এদিকে অদিতি ভয়ে ভয়ে জঙ্গলের মাঝে হেঁটে যাচ্ছে। ঠিক তখনই কিছু জঙ্গলি কুকুর তাকে ঘিরে ধরে। অদিতি উল্টো ঘুরে পালাতে গেলে একটা কুকুর অদিতিকে কামড়ে দেয়। তখনই ধর্মা এসে অদিতিকে বাঁচায়। অদিতি দ্রুত গেটের ভিতরে চলে আসে কিন্তু এই সুযোগে কুকুরগুলো ধর্মাকে ঘিরে ধরলে গৌতম এসে কোনো রকমে ধর্মাকে টেনে গেটের ভিতরে ঢুকিয়ে গেট লাগিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে 2টা কুকুর ভেতরে ঢুকে পড়ে। ধর্মা একটা কুকুরকে মেরে তাড়িয়ে দিতে গেলেই অন্য একটা কুকুর এসে গৌতমের উপরে হামলা করে আর গৌতমের হাতে কামড় বসিয়ে দেয়। ধর্মা লাঠি মেরে সে কুকুরটাকে তাড়িয়ে দেয়। এরপর তারা অদিতিকে নিয়ে গেস্ট হাউসের দিকে আসে। অদিতি কুকুরের কামড় খেয়ে ব্যথায় বাচ্চাদের মতো চিৎকার করে কান্না করছে। স্যাম অদিতিকে নিয়ে আর গায়ত্রী গৌতমকে নিয়ে বাড়ির ভেতরে আসে। গায়ত্রী স্কুলের লাইব্রেরি থেকে গৌতমের আনা কিছু ম্যাগাজিন আর কাগজপত্র দেখিয়ে বলে দেখো এখানে প্রত্যেকটা ম্যাগাজিনে এই স্কুলে হওয়া ভূমিকা মার্ডার কেসের রহস্যের ব্যাপারে লেখা ছিল কিন্তু প্রত্যেকটার পেজ মিসিং। এইসব দেখে শুধু একটা জিনিসই বুঝতে পারছি যে 15 বছরের একটা মেয়ে ভূমিকা মারা গিয়েছিল। কেউ ইচ্ছা করে এই পেজগুলো কেটে ফেলেছে। অদিতি তখনও ব্যথায় চিৎকার করে কাঁদছে। গৌতম স্যামের কাছে এসে অদিতির ব্যাপারে জিজ্ঞেস করলে অদিতি বলে অদিতিকে টিটি ইনজেকশন দিতে হবে কিন্তু অদিতি একটু সাহায্য করছে না, উল্টা কান্না করেই যাচ্ছে। গৌতম সিদ্ধুর দিকে তাকিয়ে দেখে সিদ্ধু ঘুমিয়ে পড়েছে। গৌতম স্যামকে বলে সিদ্ধু যেন এসব ব্যাপারে জানতে না পারে, তাহলে অনেক ঘাবড়ে যাবে আর এত চিৎকার চেঁচামেচিতে ওর ঘুম ভেঙে যাবে। তুমি ওকে ভেতরে নিয়ে যাও, আমি অদিতিকে দেখছি। স্যাম গৌতমের কথা মতো সিদ্ধুকে কোলে করে রুমে নিয়ে যায়। গৌতম অদিতিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে থাকে। এদিকে স্যাম সিদ্ধুকে ঘুম পাড়িয়ে দেয়। অদিতি কিছুটা শান্ত হলে গৌতম এসে গায়ত্রীর ফোনটা হাতে নেয়। এদিকে গায়ত্রী তখনও মনোযোগ দিয়ে সব কাগজপত্র ঘেটে সত্যিটা খোঁজার চেষ্টা করছে। গৌতম ফোনে কিছু একটা দেখি প্রচুর ভয় পেয়ে গায়ত্রীকে ডাকে। গৌতম গায়ত্রীকে বলে তোমাকে কি কৃষ্ণা বলেছিল ও তোমাকে দেখা দিবে? গায়ত্রী বলে হ্যাঁ বলেছিল যে আমি এসব নিয়ে সিরিয়াস হলেই ওকে দেখতে পাবো, কিন্তু তুমি এসব কেন জিজ্ঞেস করছো? গৌতম গায়ত্রীকে ফোনে কিছু একটা দেখালে গায়ত্রী ভয়ে আটকে ওঠে। সিদ্ধুকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে স্যাম গৌতমকে জিজ্ঞেস করে তোমরা কিছু জানতে পেরেছো? গৌতম স্যামকে সেই সেলফিটা দেখায়। সেলফি দেখে স্যাম ভয়ে আটকে ওঠে কারণ সেখানে অদিতি আর গায়ত্রী ছাড়াও আরো একটা বিভৎস ছায়াকে দেখা যাচ্ছে। মনে হচ্ছে এটা কোনো মেয়ের আত্মা। গৌতম বলে আমরা তখন ভাবছিলাম কৃষ্ণা আমাদেরকে মেসেজ করছে কিন্তু আসলে তো কৃষ্ণার নম্বর থেকে এই মেয়েটা আমাদেরকে মেসেজ করছে। বলেই স্যামকে ভূমিকার মার্ডার কেসের ওই ম্যাগাজিনগুলো দেখায়। ম্যাগাজিনে থাকা ভূমিকার চেহারা
আত্মার সাথে এই আত্মার মিল আছে। তার মানে কি ভূমিকায় সেই অতৃপ্ত আত্মা? তাহলে 8 বছর আগে তার সাথে কি হয়েছিল? অদিতিকে কোনো রকমের শান্ত করে স্যাম একটা ইনজেকশন পুশ করে দেয় যেন কুকুরের কামড় দেওয়ার কারণে তার কোনো ইনফেকশন না হয়। গৌতমকেও কিছু ভেষজ উপাদান দিয়ে চিকিৎসা দেওয়া হয়। অনেকক্ষণ ধরে মেসেজের কোনো রিপ্লাই না পেয়ে গায়ত্রী রেগে ফোনটা ভাঙতে গেলে গৌতম ফোনটা কেড়ে নিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? গায়ত্রী বলে, তাহলে কি করব? ভূমিকার নাম নিয়ে মেসেজ করেই যাচ্ছি, তারপর কোনো রিপ্লাই আসছে না। গৌতম বলে, এই ফোনটা ওর সাথে কথা বলার একমাত্র মাধ্যম। অদিতি কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমরা এখান থেকে চলে যাই। গৌতম বিরক্ত হয়ে বলে, ওর কান্নাকেও থামাও তো প্লিজ। স্যাম অদিতিকে শান্ত করার চেষ্টা করতে থাকে। গৌতম এসে ম্যাগাজিনগুলো নিয়ে ভূমিকার বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করতে থাকে। গৌতম বলে, আমাদের কাছে একটা ক্লু আছে যে ভূমিকা 15 বছর বয়সী মেয়ে। এখন বলো 15 বছরের মেয়ে কোন ক্লাসের হতে পারে? গায়ত্রী বলে 9 অথবা 10। গৌতম একটা রেজিস্টার খাতা দেখিয়ে বলে, হ্যাঁ এই দেখো, এটা 2010 সালের ক্লাস 10 এর রেজিস্টার। এখানে কোথাও ভূমিকার নামের কোনো মেয়ের নাম উল্লেখই নেই। এই কথা শুনে স্যাম গায়ত্রীর মোবাইল আর চার্জার লাইট নিয়ে সোফায় খাতা কলম নিয়ে বসে। গৌতম খেয়াল করে স্যাম কি যেন লেখালেখি করছে। তাই গৌতম আর গায়ত্রী স্যামের কাছে এসে জিজ্ঞেস করে, কি করছো? স্যাম বলে, এই দেখো মেসেজে লেখার প্যাটার্ন গুলো কেমন জানি। স্যাম বলে, ভালো করে দেখো, সব মেসেজ একই প্যাটার্নে লেখা হয়নি। এখানে যেভাবে পাঠানো হয়েছে আমি একদম হুবহু সেভাবেই লিখেছি, কিন্তু প্রত্যেকটা শব্দ আর তাদের মাঝের গ্যাপ ভিন্ন ভিন্ন। গৌতম তবুও ঠিকভাবে বুঝতে পারে না। গায়ত্রী বলে, আমি বুঝেছি, সে একই বাক্য বারবার পাঠাচ্ছে কিন্তু তার প্যাটার্নটা আলাদা। স্যাম বলে, সে এমনভাবে পাঠাচ্ছে তার মানে তার চিন্তা করার প্যাটার্নটাও এমনই। এর মানে সে কোনো স্বাভাবিক কোনো মানুষ না, হতে পারে সে কোনো মানসিক সমস্যায় ভুগছে, অটিজম টাইপের কিছু। গৌতম জিজ্ঞেস করে, তুমি কি শিওর? স্যাম বলে, আমার তো মনে হচ্ছে এমনই। এতক্ষণ এখানে যেসব উদ্ভট ঘটনা ঘটছিল সেই মেসেজগুলো অবসেসিভ হিসাবে ছিল, কিন্তু কিছুক্ষণ হলো মেসেজ দেওয়া বন্ধ করে দিয়েছে। এই ধরনের রোগী যখন কোনো কিছুর সাথে রিলেট করতে পারে না তখন তারা এমন করে, কেউ তাদের কিছু করতে পারবে না। গৌতম জিজ্ঞেস করে, এখন তুমি কি করতে চাচ্ছ? স্যাম বলে, আমাদের উপর থেকে ও যে বিশ্বাসটা হারিয়ে ফেলেছে সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। গৌতম মজা করে বলে, তোমার উপর আমার আজ অনেক গর্ব হচ্ছে। ভূতের সাইকোলজি বোঝার মতো ডক্টর মনে হয় দুনিয়াতে একমাত্র তুমিই আছো। পাশ থেকে গায়ত্রীও হাসতে থাকে। স্যাম একটা মেসেজ দিয়ে বলে, আমি যা ধারণা করছি তা যদি সত্যি হয় তাহলে সে নিশ্চয়ই রিপ্লাই দিবে। আর সত্যি সত্যি ভূমিকা রিপ্লাই দেয়। স্যাম ফোন নিয়ে উঠতে গেলেই গৌতম তাকে টেনে ধরে বসায়। স্যাম বলে, ভূমিকাকে আমাকেই সামলাতে দাও, অদিতির পর কি করবে আমরা জানি না, একমাত্র গৌতমই অদিতিকে সামলাতে পারবে। গৌতম চুপ করে থাকে। স্যাম উঠে বাইরে চলে আসে। বাইরে বের হতেই ধারমান হ্যারিকেন আর রড নিয়ে আসে। স্যাম রড নিয়ে পুরোনো ক্যাম্পাসের দিকে আসে। সেখানে একটা রুম খুলে ভেতরে গিয়ে কি যেন খোঁজা শুরু করে। ধারমান বলে, আপনি কি খুঁজতে এসেছেন? আমাকে বলেন, আমি খুঁজে দিচ্ছি। কিন্তু স্যাম নিজেই খুঁজতে থাকে। আলমারি থেকে একটা ফাইল বের করে কি সব দেখে যেন সেটা নিয়েই বেরিয়ে আসে। ফাইলটা আসলে এই স্কুলের উপর লেখা একটা আর্টিকেলের। ধারমান বলে, গৌতম ভাই কি যেন নামে একটা মেয়ের খোঁজ করছিল, আর আপনিও কি সব খুঁজছেন, আসলে হচ্ছেটা কি? স্যাম বলে, এই ক্যাম্পাসে ভূত আছে, বুঝেছো? ধারমান ভয় পাবে কি উল্টা হেসে বলে, 10 বছর ধরে ক্যাম্পাসটা বন্ধ হয়ে আছে, হাজার হাজার ভূত তো আসবেই, কিন্তু এত রাতে আপনি যেভাবে ঘুরে বেড়াচ্ছেন ভূতটাও আমাদেরকে দেখে ভয় পাবে। কোয়ার্টারে ফিরে স্যাম ফাইলটা খুলে দেখায়। গল্প চলে আসে বেশ কয়েক বছর আগে। সুজলা সুফলা সবুজে ঘেরা সুন্দর একটা ক্যাম্পাসে বাচ্চারা আশেপাশে খেলাধুলা করছে। টিচার্সরা ক্লাস শেষে হেঁটে যাচ্ছে। একটা স্বাভাবিক স্কুলের চিত্র যেমন হওয়া উচিত ঠিক তেমনই। স্কুল প্রাঙ্গণের স্টাফ কোয়ার্টারে ছোট্ট একটা ফ্ল্যাটে থাকে প্রতিবন্ধী ভূমিকা। মানসিক প্রতিবন্ধী হলেও ড্রয়িং সে খুব ভালোই পারে। নিজের রুম থেকে শুরু করে স্কুলের প্রত্যেক দেওয়ালে ভূমিকার পেইন্টিং। ভূমিকা হলো স্কুল লাইব্রেরিয়ান গণেশের মেয়ে। গণেশ মা মরা মেয়েকে নিয়ে খুবই সাধারণ জীবন যাপন করে। স্কুলে থাকা সত্ত্বেও ভূমিকা স্কুলে পড়ালেখার সুযোগ পায়নি। স্কুল শেষে গণেশ বাসায় ফিরে দেখে ভূমিকা তখনও টেবিলে বসেই ড্রয়িং করছে। তাকে পড়তে ডাকলে ভূমিকা বাহানা করে বলে, না আমি গাছের ওখানে যাব, কারণ ভূমিকা প্রকৃতি গাছপালা খুব ভালোবাসে, বিশেষ করে ক্যাম্পাসের বিশাল গাছটাকে একটু বেশি ভালোবাসে। উপায় না পেয়ে গণেশ ভূমিকাকে নিয়ে সেই গাছের কাছে আসে। গণেশের একটাই ইচ্ছা, মেয়েকে কোনো রকমে ক্লাস 10 এর পরীক্ষায় বসিয়ে পাশ করাবে। তাই গাছের নিচে এসে গণেশ বলে, আমি তোমাকে যা পড়াবো তুমি সেটা মনে করে আমাকে শোনাবে, তাহলে পরীক্ষায় পাশ করতে পারবে। গণেশ বই খুলে পড়ানো শুরু করে, কিন্তু প্রাণবন্ত ভূমিকার তাতে একটুও মন নেই। সে উল্টা প্রকৃতির চারপাশটা মুগ্ধ হয়ে দেখে, কখনো পাখির ডাক তো কখনো রঙিন কাঠবিড়ালির খেলা। গণেশ ঝাড়ি দিয়ে বলে, সবসময় খেলা খেলা, ভালো করে শোনো। বলেই গণেশ আবারও পড়ানো শুরু করে। ভূমিকা এবার গণেশের পড়া মন দিয়ে শুনে নিজেই গড় গড় করে বলতে থাকে। ভূমিকা বেশ মেধাবীও, সে একবার কিছু শুনলে একদম মুখস্থ করে ফেলে, কিন্তু
তার সমস্যা হলো কেউ যদি তার জিনিসপত্রে হাত দেয় কিংবা এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় রাখে তখন সে অস্বস্তি বোধ করে, খুবই অস্থির হয়ে পড়ে। বাসার মেইড একবার ভূমিকার বিছানা গোছাতে সব সরাচ্ছিল। এসব দেখে রাগে ভূমিকার অবস্থা খারাপ হয়ে যায়, জোরে জোরে কান্নাকাটি শুরু করে দেয়। গণেশ এসে মেইডকে তাড়িয়ে ভূমিকাকে কোনো রকমের সামলে হাতে রং তুলে ধরিয়ে দেয়। ভূমিকার চারপাশের পরিবেশ তার মতো করে রাখতেই গণেশের সারা দিন কাটত। একবার মেইড সিনথেটিকের ওড়না এনে ভূমিকাকে পরিয়ে দেয়, কিন্তু ভূমিকা সুতি কাপড় ছাড়া কিচ্ছু পরে না, তাই রাগে দেওয়ালে মাথা বাড়ি দিতে থাকে। গণেশ মেইডকে বলে, তোমাকে কতবার মানা করেছি ওর অপছন্দের কোনো কাজ করবে না। মেইড কান্না করে বলে, ওর জন্য অনেক ভালোবাসা এনেছিলাম, ভেবেছিলাম ভূমিকা বড় হয়ে গেছে, এখন হয়তো বদলে গেছে। গণেশ বলে, খবরদার এরপর আর কখনো এমন করবে না। আর্ট করতে করতে ভূমিকার খেয়ালই হতো না যে কখন সে ক্যানভাসের বাইরে চলে গেছে। এটা নিয়ে গণেশ বকাঝকা করলেও ভূমিকা এসব কানেই তুলতো না। গণেশ অনেকবার স্কুলের ডিনের সাথে কথা বলে তার মেয়েকে পরীক্ষায় বসানোর জন্য অনুরোধ করেছে, কিন্তু ডিন বলে, ওকে কোনো স্পেশাল স্কুলে ভর্তি করাও, তোমাকে অনেকবার বলেছি এই স্কুলে এসব সম্ভব না। ভূমিকা মাঝে মাঝে ড্রয়িং এর ফাঁকে উপরতলার খালি ফ্ল্যাটে গিয়েও সময় কাটায়। ফ্ল্যাটের এক জানালা দিয়ে সেই রঙিন কাঠবিড়ালি আসে, ভূমিকা তার সাথে খেলা করে। হঠাৎ একদিন 150 বছরের এই পুরনো স্কুলকে স্যামুয়েল নামের এক চালাক ব্যবসায়ী কিনে নেয়। এরপর সে এই স্কুলকে নিজের মতো করে ডেভেলপ করার প্ল্যান করে। স্যামুয়েল জঙ্গলে দাঁড়িয়ে ডিন এবং কিছু স্টাফকে বলে, 300 একরের এই জায়গায় 25 একর স্কুল আর স্টাফ কোয়ার্টার মিলিয়ে হয়তো 50 একর হবে, বাকিটুকু জঙ্গলে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এই জঙ্গল রেখে আমাদের কোনো লাভ হচ্ছে না, এর ডেভেলপ করতে পারলেই আমাদের লাভ হবে। একদিন এই আর্টিকেল লেখা রাইটার আর তার নাম করা পেইন্ট আর্টিস্ট স্বামী ইসমাইল আক্তার এই স্কুলে আসে। স্যামুয়েল তাদেরকে স্কুলে ঘুরে ঘুরে দেখায়। লাইব্রেরিতে আসলে ইসমাইল ভূমিকার ড্রয়িং দেখে অবাক হয়ে যায়। ইসমাইল জিজ্ঞেস করে, এটা কি এঁকেছে? এক টিচার স্যামুয়েলের কানে কানে ভূমিকার কথা বললে স্যামুয়েল বলে, এসব বাদ দেন, আমাদের স্কুলে আরো ট্যালেন্টেড স্টুডেন্ট আছে, তাদের ড্রয়িং দেখেন। স্মাইল রেগে বলে, না, আমি এই আর্টিস্টের সাথে দেখা করতে চাই। তাই গণেশ ভূমিকাকে স্কুলে নিয়ে আসে। হয়তো এখান থেকেই ভূমিকার জীবনের পরিবর্তনের শুরু। গণেশ ভূমিকাকে পরিচয় করিয়ে দেয়। রাইটার হ্যান্ডশেক করতে চাইলে ভূমিকা করে না। ইসমাইল ভূমিকাকে একটা গিফট দেয়। ভূমিকা হুট করেই গিফটটা নিয়ে নেয়, কিন্তু ধন্যবাদ দেয় না। গণেশ স্মাইলকে বলে, সব শিখলেও থ্যাংক ইউ বলাটা শিখাতে পারিনি। ইসমাইল দেখে ভূমিকার হাতে কিছু একটা আছে, জিজ্ঞেস করলে গণেশ বলে, এটা ওর ড্রয়িং বুক। গণেশ ভূমিকা থেকে কোন রকমের টেনে ড্রয়িং বইটা নিয়ে সেটা ইসমাইলকে দেয়। প্রত্যেকটা আর্ট দেখে ইসমাইল খুশি হয়ে গণেশকে বলে, 1 সপ্তাহ পরে আর্টের এক্সিবিশন হবে, আপনি আপনার মেয়েকে সেখানে পাঠিয়ে দিয়েন। পেছন থেকে ডিন বলে, ও তো আমাদের স্কুলের স্টুডেন্ট না। ইসমাইল বলে, তাতে সমস্যা কি? ডিন ভয়ে ভয়ে বলে, না না, কোনো সমস্যা নেই। ইসমাইলের কথা মতো ভূমিকা ওয়ার্কশপে অংশগ্রহণ করে। ভূমিকাকে আর্ট করতে দেখে ইসমাইল খুশি হয়ে যায়। ভূমিকার আর্টের এমন গুণ স্কুলের আশেপাশের মানুষ গণেশ কারো চোখেই পড়েনি, সেটার দূর দেশ থেকে আসা ইসমাইল খুব ভালোভাবে বুঝতে পেরেছিল। ইসমাইল একদিন গণেশকে জিজ্ঞেস করে, ভূমিকার ভবিষ্যৎ নিয়ে কি ভেবেছো? গণেশ বলে, ও পড়ালেখায় অনেক ভালো, এই বছর অবশ্যই বোর্ড এক্সামে পাশ করে যাবে। ইসমাইল বলে, ওর এসবের দরকার নেই। গণেশ বলে, পড়ালেখা ছাড়া কিভাবে সম্ভব? সার্টিফিকেট তো দরকার। ইসমাইল ফিরে যাওয়ার আগে গণেশকে ডেকে বলে, 1 সপ্তাহ তোমার মেয়েকে অবজার্ভ করেছি, ও অনেক ট্যালেন্টেড, কাল আমরা দিল্লি যাব, ভূমিকার পেইন্টিং ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য পাঠাবো। গণেশ বলে, ঠিক আছে। এরপরই তারা চলে যায়। সেখান থেকে ফেরার পরও ইসমাইল আর এই আর্টিকেল রাইটার ইসমাইলের স্ত্রী ভূমিকাকে ভুলতে পারে না, তাই তারা ভূমিকাকে পেইন্টিং এর ইকুইপমেন্ট পাঠাতে থাকে। ভূমিকাও সেগুলো নিয়ে উপরতলায় গিয়ে বসে মনের সুখে আঁকাতো। প্রকৃতিকে ঘুরে ঘুরে অনুভব করে ভূমিকা তার রং তুলির মাধ্যমে উপরতলার সবগুলো ফ্ল্যাটের দেওয়াল ভরাতো। এত রং দিয়ে সুন্দরভাবে দেওয়াল ভরিয়েছিল যে কেউ দেখলেই মুগ্ধ হয়ে যাবে। ইসমাইলের ইফোর্টে ভূমিকা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, যেটা পেপারে ছাপানো হয়। এটা দেখে স্যামুয়েল রেগে ডিনকে বলে, এসব কি হচ্ছে? আপনাকে কি এই জন্য এখানে রেখেছি? আমার স্কুলের বাচ্চারা কিছু করবে নাকি করবে না? কোন এক সামান্য লাইব্রেরিয়ানের মেয়ে অ্যাওয়ার্ড পায়, যদি এটা আমাদের স্কুলে কেউ পেত তাহলে কত ধুমধাম করে উৎসব করতে পারতাম। ডিন বলে, স্যার, এটা আমাদের স্কুলেরই তো হবে। মানে এখন সে ভূমিকাকে ভর্তি করাতে রাজি। খুশিতে গণেশ মিষ্টির প্যাকেট হাতে নিয়ে ভূমিকার কাছে আসে, কারণ তারা একসাথে গিয়ে ডিনকে ধন্যবাদ দিবে। কিন্তু ভূমিকাকে অজানা এক ভয় অস্থির করে রেখেছিল। অস্থির হয়ে ভূমিকা মাথা থাবাতে থাকে। গণেশ জোর করে টেনে ভূমিকাকে স্কুলে নিয়ে যায়। নিজের সবচেয়ে বড় স্বপ্ন পূরণের কথা চিন্তা করে গণেশ ভূমিকার এই অস্বাভাবিক আচরণকে লক্ষ্যই করে না। এরপর যে কি হয়েছিল কেউই ঠিকভাবে বলতে পারে না। ভূমিকা সেদিন তার বাবার সাথে বাসা থেকে বের তো হয়, কিন্তু কিছুক্ষণ পরে ভূমিকার মৃত্যুর খবর আসে। সবাই ভূমিকার শেষকৃত্যের জন্য আসে। গণেশ মেয়ের শোকে একদম পাথর হয়ে যায়। ইসমাইল আর সেই রাইটারটাও আসে, কিন্তু গণেশ এই মৃত্যু নিয়ে কিছুই বলতে পারে না। এত অল্প বয়সী মেয়ে যে বাবার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, তার অকাল মৃত্যুতে বাবার কি বা বলবে। এরপর গণেশ পেপার থেকে মেয়ের খবরের সব পাতা ছিঁড়ে ফেলে। গল্প বর্তমানে আসলে ধারমান কিছু একটা মনে করে হেসে হেরিকে নিয়ে নিচে
পিঠে জেনারেটর রুমে আসে। সেখানের গজানোর শিকড় ছুঁয়ে জেনারেটর চালু করলেই সারা বাড়িতে লাইট জ্বলে ওঠে। স্যাম পেপারের টুকরাগুলো মিলিয়ে আগের কাহিনী জানার চেষ্টা করছে। আর্টিকেল রাইটার বলে তার মনে কেন জানি সন্দেহ জাগে, হয়তো ভূমিকার মৃত্যুর পিছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। এই ঘটনা তদন্তের জন্য পুলিশ সেখানে আসে। এই ঘটনা হওয়ার কয়েক মাস পর হঠাৎই স্কুল বন্ধ হয়ে যায়। শুধু তাই না, আশেপাশের গ্রামবাসীরাও গ্রাম ছেড়ে দেয়। এই পুরো জায়গা একদমই পরিত্যক্ত এলাকায় রূপ নেয়। ধীরে ধীরে এই স্কুল জঙ্গলের অংশ হয়ে যায়। এমন কি হয়েছিল এখানে যে রাতারাতি সবুজে ভরা গ্রাম আর স্কুল জঙ্গলে পরিণত হয়? এসব শোনার পরে অদিতি ভয়ে কাঁপতে কাঁপতে গৌতমের কাছে এসে হাত জোর করে কান্না করে বলে, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে যেতে দাও। গৌতম রেগে বলে, তুমি বেশি ফালতু কথা বলছো, এক থাপ্পড়ে তোমার সব দাঁত ফেলে দিব। গায়ত্রী অদিতিকে সেখান থেকে সরিয়ে নিয়ে শান্ত করার চেষ্টা করে। অদিতি গায়ত্রীর উপর উল্টা রেগে বলে, এসব তোমার জন্য হচ্ছে না, তুমি এই আজব ফোন নিয়ে আসতে, আর না আমাদের সাথে এসব কিছু হতো, তুমি একটা পাগল। গৌতম রেগে অদিতিকে কষে একটা চর মারে। স্যাম দৌড়ে এসে গৌতমকে সরিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে? গায়ত্রী অদিতির পক্ষ নিয়ে উল্টা গৌতমকে ঝাড়ি দেয়। অথচ অদিতি গায়ত্রীকে ধাক্কা মেরে গৌতমকে বলে, মারবে আমাকে? আসো মারো, এই জন্য তো আমাকে এখানে এনেছো। আমি জানি টাকার জন্য তুমি সব করতে পারো, আমাকে মেরে সম্পূর্ণ সম্পত্তি ভোগ করতে চাও। গৌতম বলে, হ্যাঁ, আমাদের বাবা তো কোটি কোটি টাকার সম্পত্তি রেখে গেছে, যেসব ভোগ করব পুরো দুনিয়ার মানুষের থেকে ঋণ নিয়ে মারা গেছে, বাকিটুকু তুই পূরণ কর, যা এখান থেকে। অদিতি বলে, কি বললে? বাবা মারা গেছে বলে এখন তার সম্মান নিয়ে খেলবে? সে মারা গেছে তাই এত কথা বলার সাহস পাচ্ছ? পরিস্থিতি যেন আর খারাপ না হয় সেজন্য গায়ত্রী অদিতিকে টেনে সেখান থেকে নিয়ে যায়। কিন্তু অদিতি তখনও চিৎকার করতেই থাকে। গৌতম বলে, বেঁচে থাকতেই কিছু করতে পারেনি, মারা গিয়ে আর কি বা করবে। গায়ত্রী অদিতিকে সোফায় নিয়ে গিয়ে বসায়। স্যাম গৌতমকে বলে, তুমি শান্ত হও, সবাই কেন এখান থেকে চলে গিয়েছিল এটা আমরা জানি না, আর আমরা এখনো এখানেই আছি, তাই এটা একটা সিরিয়াস ইস্যু। গৌতম বলে, ভূমিকার সাথে কি হয়েছিল সেটা না জেনে কি করব? স্যাম বলে, ও জানলেও বলতে পারবে না, আমাদের দরকার ও কি চায় সেটা পূরণ করে এখান থেকে চলে যাওয়া। বলেই স্যাম গায়ত্রী থেকে ফোন নিয়ে আবারও মেসেজ করে। রিপ্লাই আসে, বি ব্লক, সেকেন্ড ফ্লোর। গৌতম চার্জার লাইট নিয়ে বি ব্লকে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামে। ধারমান জেনারেটর রুম থেকে বেরিয়ে এসে গৌতমকে দেখে কেমন ভাবে যেন তাকায়। গৌতম কোনো পাত্তা না দিয়ে চলে যায়। ধারমান উপরে স্যামের পাশে এসে বসে। গৌতম একাই বি ব্লকে যায়। গায়ত্রী কিচেনে এসে সবার জন্য চা বানিয়ে আনে। গৌতম ভয়ে ভয়ে দোতলায় উঠে সেই ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায়। ধারমান হঠাৎই পাগলের মতো হাসতে থাকে। গায়ত্রী আর স্যাম তো অবাক হয়ে যায়। গৌতম ভেতরে এসে দেখে ভূমিকার রুমের সমস্ত দেওয়ালে তার পেন্টিং এখনো আছে। ধারমান বলে, আমার দাদা অনেক জ্ঞানী লোক ছিল, তার সাথে ঝগড়া করে গ্রাম ছেড়ে আমি এখানে চলে আসি। গায়ত্রী জিজ্ঞেস করে, কেন? ধারমান বলে, দোষটা আমারই, তখন বুঝতে পারিনি, আমরা তো আদিবাসী, আমাদের জঙ্গলে থাকার অভ্যাস, কিন্তু একদিন আমাদেরকে জঙ্গল থেকে বের করে দেয়। আমার এখনো মনে আছে, আমি ছোট থাকতেই সরকার আমাদেরকে ঘর বানিয়ে দিয়েছিল, কিন্তু সেটা আমাদের একদমই পছন্দ হয়নি। যখন এই বাইরের মানুষ এমন জঙ্গলে এসে গাছ কেটে জনবসতি ব্যবস্থা করত, সেটা আমাদের একদমই পছন্দ হতো না। সেই কথা যখন আমার দাদাকে বলতাম, সে সেখানে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে জোরে জোরে হাসতো। কেউ তাকে জ্ঞানী বলতো তো কেউ পাগল। তখন বুঝতাম না সে এমন কেন করছে, কিন্তু আজ বুঝলাম সে এমন কেন করতো। এদিকে গৌতম দরজার শব্দ পেয়ে বাইরে এসে দেখে উপরতলার রুমের দরজা আপনা আপনি দুলছে। ভয়ে শ্বাসকষ্টের সমস্যা হলে তাড়াতাড়ি ইনহেলার নেয়। ধারমান বলে, আপনারা বীজ থেকে গাছ হতে দেখেছেন? গাছ যখন ধীরে ধীরে বড় হয় তখন মাটি, পানি, সূর্যের আলোর দরকার হয়। এগুলো পেলেই সেই গাছ বড় গাছে পরিণত হয়। কিন্তু সেখানে যদি মাটির পরিবর্তে সিমেন্টের দালান থাকে তাহলে গাছ কিভাবে বড় হবে? আপনারা যা খুশি বলেন, আমি একটা কথাই জানি, আমাদের এই ভূমি আমাদের সাথে প্রতি মুহূর্তে কথা বলে। জানেন সে আপনাদেরকে কি বলছে? সে বলছে সে নিজেকে বাঁচাতে পারে, কিন্তু আপনারা ভেবে দেখেন যে প্রকৃতি ছাড়া আপনারা নিজেকে কিভাবে বাঁচাবেন। এদিকে গৌতম ভয়ে ভয়ে দরজার সামনে এসে দাঁড়ায়। গায়ত্রী বলে, আমার মনে হচ্ছে এটা একটা হাইপোথিসিস। স্যাম জিজ্ঞেস করে, মানে কি? গৌতম ভেতরে এসে সেখানেও ভূমিকার পেন্টিং দেখতে পায়। গায়ত্রী বলে, 1950-এ সায়েন্স ডেভেলপমেন্ট আর ইন্ডাস্ট্রির মাধ্যমে বুঝতে পারি ভূমির তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তখন কিছু সায়েন্টিস্ট আর এনভায়রনমেন্টালিস্ট এই বিষয়ে রিসার্চ শুরু করে। তখন এক ব্রিটিশ সায়েন্টিস্ট একটা থিওরি বের করে। গৌতম ভেতরে রুমে গিয়ে ভূমিকার আঁকানোর বিশাল দৃশ্য দেখে হতবাক হয়ে তাকিয়ে থাকে। ব্রিটিশ সায়েন্টিস্টের থিওরি অনুযায়ী পুরো ভূমি একটা জীবন্ত প্রাণ। আমাদের শরীরে যেমন অসংখ্য জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস আছে, তেমনি আমরাও এই ভূমির জীব। আর ভূমি আমাদের বেঁচে থাকার জন্য অসংখ্য সামগ্রী দিতে থাকে। আমাদের শরীরে যেমন একটা রোগ দেখা দিলে তুমি তো জানোই যে কি হয়। স্যাম বলে, হ্যাঁ, আমাদের শরীর সেই রোগের বিপক্ষে লড়াই শুরু করে। গায়ত্রী বলে, তখনই আমাদের জ্বর হয়, অর্থাৎ আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায়। ঠিক তেমনই এই ভূমিও গরম হচ্ছে। গায়ত্রী বলে, যেভাবে শরীরের তাপমাত্রা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, ঠিক সেভাবে এই ভূমি আমাদের শেষ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আর এটা প্রথমবার হচ্ছে
হচ্ছে না, এমনটা না জানি আগে কতবার হয়েছে, কত প্রাণীর সাথে হয়েছে। এটাকে 6 এক্সটেনশন বলে। স্যাম জিজ্ঞেস করে, তুমি এসব এখন কেন বলছো? ধারমান বলে, কিছুক্ষণ আগে আমরা কাগজে কি পড়লাম সেটা কি বোঝেননি? আমি বোঝালো আপনারা বুঝবেন না। ভূমিকা কে? স্যাম বলে, অটিজমে আক্রান্ত একটা মেয়ে। ধারমান বলে, ভূমিকা আর কেউ নয় বরং এই ভূমি। ভূমিকার কথা আরেকবার পড়েন, তাহলেই বুঝতে পারবেন। ভূমিকার ঠিক বেঠিকের কোনো হুঁশ নেই। সে জানে শুধু ভালোবাসার শব্দ। ওর কোনো কৃত্রিম জিনিস পছন্দ না। ওর নিজস্ব কিছু নীতি আছে। কেউ যদি সেটা পরিবর্তন করতে চায় সেটা তার পছন্দ হয় না। কেউ ওকে বন্দি করতে চাইলেও বন্দি করতে পারবে না। কেউ নিজের ইচ্ছা এই ভূমির উপরে চাপিয়ে দিতে পারবে না। গায়ত্রী বলে, প্রকৃতি তাকে টিকিয়ে রাখার জন্য কি কি ক্ষমতার অধিকারী সেটা বোঝা আমাদের পক্ষে সম্ভব না। ধারমান বলে, আপনারা ইচ্ছা মতো যা খুশি করবেন আর সে কিছুই করবে না। সে চাইলে আপনারা বাঁচতেও পারবেন না। না জানি এই দুনিয়ায় আপনাদের আর কতদিন বাকি আছে। বলেই ধারমান চলে যায়। গৌতম খেয়াল করে ছবিগুলো হঠাৎই জীবন্ত হয়ে উঠেছে। সবকিছু নড়াচড়া করছে। হঠাৎ পাখি মাছ মারা যাচ্ছে। ভূমিকা যেন গৌতমকে দেখাতে যাচ্ছে গৌতমের এই প্রজেক্টের কারণে এই জঙ্গলের ইকোসিস্টেমের কত ক্ষতি হবে। স্যাম সিদ্ধুকে দেখতে যায়। গায়ত্রী দেখে সেই রুমে না স্যাম আছে আর না অদিতি। অদিতি ফোন নিয়ে নিচে কোথায় যেন বেরিয়ে পড়ে। গৌতম আরেক রুমের দরজা খুলে দেখে পৃথিবী ঘুরছে আর চারপাশে আগুনের উত্তাপ। গায়ত্রী অদিতিকে খুঁজতে নিচে নামে। অদিতি স্টোর রুমে গিয়ে একটা হাতুড়ি নিয়ে ফোনটাকে ভাঙার জন্য নিচে রাখে। গায়ত্রী অদিতিকে দেখে ডাক দেয়। অদিতি হাতুড়ি দিয়ে ফোনটাকে এক নিমিষে ভেঙে ফেলে একটা শয়তানি হাসি দেয় আর পৃথিবীর চারপাশ অন্ধকার হয়ে যায়। গৌতম লাইট মেরে আরো কাছে গিয়ে দেখে নিজের শব্দ পেয়ে স্যাম ও গায়ত্রী আর অদিতিকে খুঁজতে বের হয়। অদিতি উঠে দাঁড়ালে গায়ত্রীর চমকে ওঠে। অদিতি জিজ্ঞেস করে, তুমি কি ভূত দেখছো নাকি? অদিতি ঠিকই বলেছে। তার ঠিক পেছনেই কালো অশরীরী রূপে ভূমিকার আত্মা দাঁড়ানো। পেছনে কারো উপস্থিতি বুঝতে পেরে অদিতি ভয়ে ভয়ে পেছনে ফিরতেই ভূমিকা অদিতিকে দরজায় জোরে ধাক্কা মারে। অদিতির সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ে যায়। গায়ত্রীর দিকে এগোলে ভয়ে গায়ত্রী দৌড়ানো শুরু করে। এক পর্যায়ে ভূমিকা গায়ত্রীর সামনে এসে দাঁড়ায়। ভয়ে গায়ত্রী চিৎকার করে ওঠে। এতে ভূমিকার অস্বস্তি বোধ হয়। তাই পাশের টেবিলে রাখা কাচের ফুলদানি অদৃশ্য শক্তির মাধ্যমে গায়ত্রীর মাথায় মারে। সাথে সাথে গায়ত্রীর মাথা ফেটে রক্ত পড়ে আর গায়ত্রী ফ্লোরে পড়ে যায়। আর ভূমিকাও সেখান থেকে চলে যায়। গায়ত্রীর চিৎকার শুনে স্যাম সেখানে এসে দেখে দুজনেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ফার্স্ট এইড কিট এনে প্রথমে কপাল থেকে একটা কাচের টুকরো বের করে, এরপর তুলা দিয়ে রক্ত চেপে ধরে। ঠিক তখনই স্যাম বুঝতে পারে কেউ তার পেছনে এসে দাঁড়িয়ে আছে। ভয়ে পেছনে ফিরে দেখে ধারমান দাঁড়ানো। এক ঝাই দিয়ে বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমাকে সাহায্য করো। 30 মিনিটের মধ্যেই হাসপাতালে নিতে হবে। ধারমান তা না করে হঠাৎ একটা শব্দ শুনতে পেয়ে শব্দটা কোথা থেকে আসছে তা বোঝার চেষ্টা করে। একটু সামনে ওদের দেখে ভূমিকা দেওয়ালে মাথা ঘষছে। ভয়ে ধারমান স্তব্ধ হয়ে যায়। স্যাম জিজ্ঞেস করে, কি হয়েছে? ধারমান স্যামকে আস্তে কথা বলতে বলে। স্যামের কাছে এসে বলে, আপনি যান, গাড়ি স্টার্ট দেন। স্যাম বলে, গাড়ি তো স্টার্ট নিচ্ছে না। ধারমান বলে, এখন হবে, সময় নষ্ট না করে জলদি যান। স্যাম ধারমানকে গাড়িটির কপাল চেপে ধরতে বলে উঠে যায়। ধারমান বলে, একদম শব্দ করবেন না। স্যাম গাড়ি স্টার্ট দিতেই শব্দ পেয়ে ভূমিকা সেদিকে এগোতে থাকে। ধারমান ভয়ে চোখ বন্ধ করে ফেলে। স্যামও দেখে ভূমিকা হেঁটে তার দিকেই আসছে, তাই প্রার্থনা করতে থাকে যেন গাড়িটা স্টার্ট হয়ে যায়। ভূমিকা হাত বাড়িয়ে স্যামকে ধরতেই যাবে, ঠিক তখনই গাড়ি চালু হয়ে যায়। স্যাম সেখান থেকে সরে যায়, কিন্তু এত সহজে ভূমিকা কি পিছু ছাড়বে? ভূমিকার আত্মা গাড়ির পেছন পেছন দৌড়াতে থাকে। স্যামকে বাঁচাতে ধারমান বাইরে এসে উলু দেওয়া শুরু করে। ভূমিকার আত্মা এবার স্যামের পিছু ছেড়ে ধারমানের কাছে এসে দেয় এক থাবা। এদিকে গৌতম বাইরে হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে যায়, ফলে তার হাত কেটে রক্ত পড়তে থাকে। ব্যথায় কাঁদতে থাকা গৌতম হঠাৎ শিয়ালের শব্দ পায়। সামনে তাকিয়ে দেখে দুইটা শিয়াল তার দিকে এগিয়ে আসছে। গৌতম ভয়ে পেছনের দিকে সরে যায়। ভূমিকার আত্মা বাসার ভিতরে চলে যায়। এদিকে শিয়াল অ্যাটাক করতেই যাবে, ঠিক তখনই স্যাম এসে গাড়ি দিয়ে শিয়ালগুলোকে ধাক্কা মেরে উড়িয়ে দেয়। গৌতমকে বলে, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। গৌতম গাড়িতে উঠলেই স্যাম বলে, অদিতির কোনো খোঁজ নেই আর গায়ত্রী অনেক মারাত্মকভাবে আহত হয়ে আছে। গৌতম জিজ্ঞেস করে, সিদ্ধু? স্যাম গৌতমের দিকে তাকিয়ে বলে, ও শিট। এসবের মধ্যে স্যাম সিদ্ধুর কথা ভুলেই গিয়েছিল। ভূমিকার আত্মা তখন সিদ্ধুর ঘরে এসে দরজা লাগিয়ে দেয়। বাড়ির ভিতরে এসে গৌতম আর স্যাম দেখে ধারমান নিচে পড়ে আছে। ধারমানকে ডাকলে আত্মরা ধারমান ভেতরের দিকে ইশারা করে। স্যাম বলে, তুমি গায়ত্রী আর অদিতিকে দেখো, আমি সিদ্ধুর কাছে যাচ্ছি। গৌতম দৌড়ে গায়ত্রীর কাছে যায় আর স্যাম সিদ্ধুর রুমের সামনে এসে দেখে দরজা লাগানো। স্যাম দরজা খোলার চেষ্টা করে, সিদ্ধুকে অনেক ডাকাডাকি করে দরজা খোলার জন্য। সিদ্ধু চুপচাপ ভূমিকার সামনে দাঁড়িয়ে থাকে। উপায় না পেয়ে দরজা ভাঙতে স্যাম কোদাল নিয়ে আসে। এক কোপ দিতেই যাবে, ঠিক তখনই দরজা আপনা আপনি খুলে যায়।
স্যাম গুটি গুটি পায়ে ভেতরে ঢুকে দেখে ভূমিকার আত্মা উল্টা দিকে ফিরে নিচে বসা। তাকে মারতে এগিয়ে গেলে দেখে সিদ্ধ ভূমিকার কোলের মধ্যে বসে আরামে ড্রয়িং করছে। এই দৃশ্য দেখে স্যাম হতবাক হয়ে যায়। ড্রয়িং শেষে সিদ্ধ উঠে দাঁড়ালে ভূমিকার ড্রয়িংটা সিদ্ধকে দেয়। সিদ্ধ ভূমিকাকে থ্যাংক ইউ বলে। এই প্রথম সিদ্ধ কোনো শব্দ পুরোপুরি বলতে পেরেছে। ভূমিকা কিছু না করেই হঠাৎ উঠে সেখান থেকে চলে যায়। স্যাম দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরে। লম্বা এক রাতের পরে অবশেষে ভোর হয়। স্টাফ কোয়ার্টারে অ্যাম্বুলেন্স এসে গায়ত্রীকে নিয়ে যায়। এই ঘটনার বিষয়ে এরা আর কখনোই একে অপরের সাথে কোনো রকমের আলোচনা করে না, কারণ এই ঘটনার পরেই সিদ্ধ ভালোভাবে কথা বলা শুরু করে। এখন সে রেগুলার স্কুলেও যায়, কিন্তু অদিতি এখনো ট্রমা থেকে বের হতে পারেনি, তাই তাকে রোজ থেরাপি নিতে হয়। ধারমান তার গ্রামে ফিরে যায়, আর গৌতম সে একদম ঠিক আছে। এসব কথা স্যাম গায়ত্রীকে বলছে। আসলে সে গায়ত্রীর সাথে দেখা করতে এসেছে। কথার শেষে স্যাম যাওয়ার জন্য বিদায় নিয়ে উঠলে গায়ত্রীর হাত ধরে টেনে জিজ্ঞেস করে, ভূমিকার সাথে কি হয়েছিল জানতে পেরেছ যে সে কিভাবে মারা গেল? গল্প চলে আসে অতীতে। আসলে কেউ তখন জানতেই চায়নি ভূমিকা হঠাৎ এমন ব্যবহার কেন করছে। তার এই অস্থিরতার আসল কারণ ছিল তার বিল্ডিং এর নিচে এবং ক্যাম্পাসের চারপাশে হওয়া মাটি খননের কাজ। ভূমিকার মৃত্যুর ঘটনাকে চাপা দেওয়ার জন্য গণেশকে হুমকি ধামকি দিয়ে চুপ করিয়ে রাখা হয়েছিল। সেদিন দিনের সাথে দেখা করতে যাওয়ার পথে ভূমিকা তার সবচেয়ে পছন্দের গাছের এরিয়াতে আসলে দেখে সেই গাছটা কেটে ফেলা হচ্ছে। প্রচুর রাগে কষ্টে বাবার হাত ছেড়ে তার প্রিয় গাছকে বাঁচানোর জন্য দৌড় দেয়। এক লেবার তার সিনিয়রকে কল করে এই ব্যাপারে জানায়। গণেশ সেই লেবারের কাছে অনেক অনুরোধ করে যেন সে কাউকে কিছু না জানায়, কিন্তু কেউ তার কথাকে পাত্তা দেয় না। এদিকে বেচারা গণেশ এসে দেখে তার মাসুম মেয়েটা রাগে গাছের সাথে মাথায় জোরে জোরে বাড়ি দিচ্ছে। মেয়েকে থামানোর চেষ্টা করে, কিন্তু গণেশও জানতো যে আজ সে কোনোভাবে তার মেয়েকে থামাতে পারবে না। ভূমিকার মাথায় বাড়ি দিতে দিতে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মারা যায়। সাথে সাথেই ভূমিকার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। গায়ত্রী বলে, কিছুদিন ধরে আমি আমার তরফ থেকে রিসার্চ করছি। ভূমিকার মৃত্যুর পর ওই স্কুলে অনেক মানুষের রহস্যজনক মৃত্যু হয়। ওই স্কুলের রহস্য সম্পর্কে তুমি কি এখনো কিছু বুঝতে পারোনি? ওখানে হওয়া সব হত্যা কে করেছে বুঝতে পারছো না? এই সব কিছুর পেছনে আছে ভূমিকা। যারা মারা গেছে তাদের কেউই স্টুডেন্ট কিংবা টিচার ছিল না, সবাই কনস্ট্রাকশনের সাথে জড়িত ছিল। স্যাম বলে, যখন ভূমিকা বেঁচে ছিল ওর আশেপাশে কৃত্রিম কোনো জিনিস ওর পছন্দ ছিল না। গায়ত্রী বলে, হ্যাঁ ঠিক ধরেছ, ওই জায়গা এখন ওর কথা মতোই চলে। গত 8 বছরে ভূমিকা ওখানে কাউকে যেতে দেয়নি। ভূমিকা ওই জায়গায় ইকোলজিক্যাল ব্যালেন্স রিস্টোর করছে। সত্যি বলতে আমরা ওই জায়গাটা নষ্ট করতে গিয়েছিলাম। ভূমিকা ওখানে কোনো ধরনের পরিবর্তন চাইনি। আমাদের ওখান থেকে চলে আসাটাই ঠিক হয়েছে। স্যাম হঠাৎ কি ভেবে যেন তাড়াহুড়ায় সেখান থেকে বের হয়ে যায়, কারণ তাকে যেভাবেই হোক গৌতমকে আটকাতে হবে। গৌতম এখনো ওই জায়গার পিছু ছাড়েনি, সে এখনো ওই প্রজেক্টে কাজ করতে চায়। স্যামের তীব্র অপরাধ বোধ হচ্ছে, কারণ ওই জায়গার কথা শোনার পরে গৌতম এই প্রজেক্টে কাজ করতে রাজি হচ্ছিল না, কিন্তু এই স্যামি তাকে সাহস জুগিয়ে বলেছিল এই প্রজেক্টে কাজ করতে। এভাবে ভয় পেলে হবে না। স্যামের কথা মতো গৌতম মিনিস্টারকে গায়ত্রী কথা বলে, কিন্তু গৌতম জানতো গায়ত্রী এই কাজ করতে চাইবে না, তাই স্যামি গায়ত্রীকে রাজি করিয়েছিল। প্রজেক্টের কাজ হাতে নেওয়ার পরপরই গল্পের প্রথমে গাড়ির অ্যাক্সিডেন্টে কৃষ্ণার মৃত্যু হয়। আসলে সেটা কোনো স্বাভাবিক অ্যাক্সিডেন্ট ছিল না, সেটাও এই প্রজেক্টের জন্যই হয়েছিল। অর্থাৎ ভূমিকায় কৃষ্ণাকে মেরেছিল। মেসেজে ভূমিকা কৃষ্ণের নাম উল্লেখ করেছিল। গায়ত্রী সে বিষয়ে জিজ্ঞেস করার সময় স্যামকে ইশারা দিয়ে গৌতমকে না বলতে বলে। তাই গৌতম সেদিন বলেছিল এই প্রজেক্টের সাথে কৃষ্ণার কোনো সম্পর্ক নেই। মানে এই সব কিছু স্যামের কথা মতোই হচ্ছিল। আর এত কিছু হয়ে যাওয়ার পরও গৌতমকে স্যামি আবার এই প্রজেক্টে কাজ করতে রাজি করায়। মিনিস্টার গৌতমকে বলে, এই ঘটনার জবাবদিহিতা তোমাকে কিন্তু দিতেই হবে। গৌতম স্যামের কথা মতো মিনিস্টারকে জবাব দেয়, যাই হোক না কেন এই প্রজেক্ট কোনোভাবেই থামবে না। এক পণ্ডিত গৌতমকে বলেছিল সে তোমার ছেলেকে ঠিক করে দিয়েছে, ও কোনো ভূত না বরং এক দেবী, কিন্তু কাজ শুরু করতে হবে। এজন্য পূজা অর্চনা করে অদৃশ্য শক্তিকে বসে আনার চেষ্টা করে। দেখেছেন টাকার জন্য এরা কত কিছু করেছে। টাকার পেছনে ছুটতে ছুটতে তারা ভূমিকার এত বড় অবদানকেই ভুলে গেছে। পণ্ডিত ভরসা দেয় যে এই ভূমিতে পূজা করে কাজ শুরু করলে সাফল্য অবশ্যই আসবে, চিন্তার কোনো ব্যাপারই নেই। মিনিস্টার গৌতমের পর খুশি হয়ে তাকে এই প্রজেক্টের কিছু অংশের পার্টনার বানিয়ে দেয়। ধারমান তার দাদার সাথে বসে হাসাহাসি করছে। পূজার শেষে গৌতম ভূমিকার আঁকানো সে 3তলা ফ্ল্যাটে আসে। এদিকে ভূমিকার আত্মা মিনিস্টারকে মেরে ফেলে। স্যাম প্রজেক্ট এরিয়ায় পৌঁছে যায়। মানুষ ভুলে যায় যে এই হাওয়া মাটি পানি কোনো কিছুই কারো নিজের সম্পত্তি না। জানালার ধারে দাঁড়িয়ে গৌতম খেয়াল করে দেয়ালের সবকিছু হঠাৎ জীবন ফিরে পেয়েছে। গৌতম অবাক হয়ে যায়, কারণ পূজার পরে তো ভূমিকার আত্মা চলে যাওয়ার কথা, তাহলে এসব কি হচ্ছে?
করছে। স্যাম লেবারদের কাছ থেকে গৌতম কোথায় শুনে সেখানে আসে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই ফ্ল্যাটের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। স্যাম জোরে জোরে দরজা ধাক্কিয়ে কান্না করতে করতে গৌতমকে ডাকতে থাকে, কিন্তু এখন কান্না করে আর কি বা লাভ। গৌতম দেখে তার সামনে ভূমিকা দাঁড়ানো। হয়তো এভাবেই গৌতমকে পেতে হয়েছিল তার লোভের সাজা। মানুষ আসলে কতই না স্বার্থপর। আমরা সবাই জানি আমরা এই দুনিয়ায় কয়েকদিনের অতিথি মাত্র। সবকিছুই আমাদেরকে শান্তিতে থাকার জন্য সৃষ্টি করা হয়েছে, কিন্তু আমরা মানুষ এসব ভুলে নিজের স্বার্থে প্রকৃতিকে পরিবর্তন করতে থাকি আর নিজেদের সবচেয়ে বড় ক্ষতিটা করি। এতে যে আমাদেরই ক্ষতি হচ্ছে তা আমরা কখনো উপলব্ধিও করি না। প্রকৃতির পরিবর্তনের দরকার হলে সেটা সে নিজেই করতে পারে, কিন্তু এই প্রকৃতি যদি ধ্বংস হয়ে যায় তাহলে এই পৃথিবী ধ্বংস হতে এক মুহূর্তও লাগবে না। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।